নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরের একটি সুখের চাবিকাঠি হচ্ছে হরমোন, কিন্তু আমরা অনেকেই জানি না যে হরমোন আমাদের শরীরে কি কাজ করে। কিন্তু আমরা বর্তমান যুগে যেভাবে চারিদিকে সচেতনতা বাড়ছে, এটা এতদিনে বুঝে গেছি যে হরমোনের যদি ভারসাম্য উল্টোপাল্টা হয়ে যায় বা ভারসাম্যহীনতা হয়, তাহলে কিন্তু আমাদের শরীরে একাধিক রোগ হতে পারে। তাহলে আসুন আমরা জেনে নিই যে আমাদের শরীরে এই হরমোনের ভারসাম্যহীনতা কেন তৈরি হয়, এই ভারসাম্যহীনতা হলে কি কি লক্ষণ দেখা দেয়, মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে এই হরমোনের ভারসাম্যহীনতা হলে কি কি সমস্যা বা কি কি অসুখ দেখা দিতে পারে। আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ এন্ডোক্রিনোলজি এবং সিনিয়র কনসালটেন্ট ডক্টর শুভঙ্কর চৌধুরীকে। আমি প্রফেসর শুভঙ্কর চৌধুরী। আমি দীর্ঘদিন IPGMER পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে এন্ডোক্রিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম। এখন মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের এন্ডোক্রিনোলজি এবং ডায়াবেটিস বিভাগের ডাইরেক্টর। যে হরমোন হচ্ছে আমাদের সুখের চাবিকাঠি, তাই হরমোন মন এবং শরীর দুটোকেই আমাদের ভালো রাখতে সাহায্য করে। যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলেই গন্ডগোল। হরমোনটা অ্যাবসলিউটলি ট্রু, এগুলো কেমিক্যাল মেসেঞ্জার আমরা সর্ট অফ বলি। আমাদের শরীরটাকে আমরা যদি মনে করি যে এটা একটা বড় ফ্যাক্টরি বা বড় অফিস, তো তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এরিয়াজ আছে, তার মধ্যে কোঅর্ডিনেশন মেনটেন করা দরকার। সেই কোঅর্ডিনেশনটা মেনটেন হতে পারে, ধরুন যে বড়বাবু আছেন বা অফিস সুপারিনটেন্ডেন্ট আছে, তার কাছে একটা ফোন আছে, তিনি ফোন তুলে প্রোডাকশন ডিপার্টমেন্টকে ফোন করে বলে দিতে পারেন এই আজকে প্রোডাকশন এই বাড়াতে হবে, কমাতে হবে ইত্যাদি। সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম শরীরের, যেটা ইমিডিয়েট চট করে ইলেকট্রিক্যালি সিগন্যালস গিয়ে খবরটা দিতে পারে। আরেকটু স্লোয়ার বা এফেক্টিভ হচ্ছে যদি বড়বাবু একজন চাপরাশিকে দিয়ে একটা চিঠিতে লিখে যদি পাঠিয়ে দেন অমুক ডিপার্টমেন্টে যে তোমাকে আজকে এই করতে হবে। হরমোনগুলো আমরা একভাবে দেখতে গেলে এই চাপরাশির কাজ করে যে আরেকটু স্লোলি যায়, কিন্তু এফেক্টিভলি এই কোঅর্ডিনেশন করে। এবং এদের মেন কাজটা হচ্ছে শরীরের মেটাবলিজমটাকে মেনটেন করা। এবং এই মেটাবলিজম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আমাদের শরীর মন সবেরই ঠিকঠাক সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এর সমস্যা হলে নানা রকম অসুখ হতে পারে। আমরা যদি আমাদের শরীরে না যে এন্ডোক্রাইন গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো বা এন্ডোক্রাইন অর্গানস, সেগুলো ক্লাসিক্যালি আমরা সীমিত কয়েকটা অর্গানকে জানতাম। যে ব্রেনের মধ্যে একটা ছোট্ট মটর দানার মতো আছে পিটুইটারি গ্রন্থি, তার থেকে নানা রকম হরমোন তৈরি করে, সেগুলো আবার অন্যান্য আরও কিছু গ্রন্থিকে কন্ট্রোল করে। তারপর আমরা যদি নেমে আসি ওপর থেকে, ব্রেন থেকে নেমে এসে যদি গলার সামনে আসি, থাইরয়েড গ্রন্থি আছে। সেই থাইরয়েড গ্রন্থির আবার ঠিক পেছনে প্যারাথাইরয়েড গ্রন্থি আছে। তারপর আমরা যদি আরও নেমে আসি, পেটের মধ্যে আসি, প্যানক্রিয়াস একটা বড় অর্গান পিঠের দিকে আছে, যেখানে ইনসুলিন ইত্যাদি হরমোন তৈরি হয়। তাছাড়া দুপাশে দুটো কিডনি আছে, কিডনির ঠিক মাথার ওপর বসে আছে দুটো ছোট ছোট গ্ল্যান্ড, কিডনি থেকে অনেক ছোট, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাছাড়া এপারে একদম পেলভিসের মধ্যে আছে ওভারিজ মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে স্ক্রোটমের মধ্যে টেস্টিস। তো এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল এন্ডোক্রিন অর্গানস। এখন জানা গেছে যে শরীরের প্র্যাকটিক্যালি সব অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু কিছু না কিছু হয়তো হরমোন তৈরি করে, এবং ইন দ্যাট সেন্স সেগুলোকে হয়তো এন্ডোক্রিন অর্গান বলা যায়। অর্থাৎ কিডনিও কিছু হরমোন তৈরি করে, কিডনিও এন্ডোক্রিন অর্গান। বডি ফ্যাট, আমাদের শরীরে সারা শরীরে যে ফ্যাট রয়েছে সেটাও একটা সেটা প্রবাবলি দ্য বিগেস্ট এন্ডোক্রাইন অর্গান ইন দ্য বডি। যাই হোক, তো যেটা বলছিলাম, আমাদের যদি কত বেশি কমন সেরমভাবে যদি দেখি, সবচেয়ে কমন হচ্ছে ডায়াবেটিস এন্ডোক্রাইন অর্গানের মধ্যে। তার ইনসুলিন হরমোনের ভারসাম্যর অভাবের জন্য
ডায়াবেটিস হতে পারে, রক্তের সুগারের মাত্রা বেড়ে যেতে পারে, তার থেকে এবার নানা রকম কমপ্লিকেশনস হতে পারে ইন দ্য লং রান, হার্টের অসুখ থেকে শুরু করে কিডনির জখম, চোখ অন্ধ হয়ে যাওয়া, পায়ে রক্ত চলাচল কমে যাওয়া, পায়ে গ্যাংগ্রিন হওয়া, সব হতে পারে। নেক্সট আমরা যদি মনে করি নেক্সট মোস্ট কমন হয়তো থাইরয়েডের অসুখ। এই থাইরয়েড বা আরেকটা মেবি মজার বিষয় হচ্ছে এন্ডোক্রাইন অসুখগুলোর, যে আমরা নর্মালি একটা অর্গান অসুস্থ হওয়া মানে সেটা কাজ করবে না, কম কাজ করবে। হার্টের অসুখ মানে হার্টটা ঠিক কাজ করতে পারছে না, লিভারের অসুখ মানে লিভার কাজ করছে না, কিডনির অসুখ মানে কিডনি কাজ করছে না। কিন্তু এন্ডোক্রাইন অর্গানের অসুখে কিন্তু ওভার অ্যাক্টিভিটি হতে পারে, বেশি বেশি হরমোন তৈরি হতে পারে, আবার আন্ডার অ্যাক্টিভিটি হতে পারে। এর কেন এগুলো হয় সেটা আর একটা কারণ হয়তো, কিন্তু এবার থাইরয়েড গ্ল্যান্ডে সেরকম থাইরয়েডের আন্ডার অ্যাক্টিভিটি বা হাইপোথাইরয়েডিজম, এটা খুব কমন, ডায়াবেটিসের থেকে কিছুটা কম হয়তো, বাট স্টিল ভেরি কমন। ঘরে ঘরে আমরা থাইরয়েডের অসুখের কথা শুনে আসছি। এই থাইরয়েড হরমোন আমাদের একটা মেটাবলিক স্টিমুলেন্ট, এবং এই হরমোনের অভাব হলে সব কিছু যেন একটু স্তিমিত হয়ে যায়। তার ধরুন একদম বাচ্চার যদি হয়, সেটা বাচ্চার যে নর্মাল যে ফিজিক্যাল গ্রোথ, বাচ্চার যে মেন্টাল গ্রোথ, যে ব্রেনের ডেভেলপমেন্ট, সেগুলো সব অ্যাফেক্টেড হবে। অর্থাৎ সে বাড়বে না, সে পড়াশুনোয় ঠিক হবে না, বুদ্ধিশুদ্ধি ডেভেলপ করবে না, ইত্যাদি সব হতে পারে। বড়দের মধ্যে হলে তখন তো আর বাড়ার প্রশ্ন থাকে না, কিন্তু তাদের ক্ষেত্রেও সে একটা টায়ার্ড লাগবে সব সময়, এনার্জির অভাব, ভালো লাগছে না, তার ঠান্ডা বেশি লাগছে সবাইতেই, বাড়িতে অন্যরা ফ্যান চালাতে চাইছে, সে বলছে না না শীত করছে, দরকার নেই। চামড়া একটু রুক্ষ খসখসে হয়ে যেতে পারে, মাথার চুল বেশি পড়ছে, ইত্যাদি হবে। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা হতে পারে, পুরুষদের ক্ষেত্রেও রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি এফেক্টেড হতে পারে। তো এইগুলো হচ্ছে আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড বা হাইপোথাইরয়েডের কমন সিমটম। অন্যদিকে ওভার অ্যাক্টিভ হলে কিছু অর্থে সিমটমসগুলো উল্টো উল্টো, অর্থাৎ সে বড্ড বেশি ইরিটেটেড, মানে এদিকে যেরকম এনার্জির অভাব, ওখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে কমন সিমটম হচ্ছে ওজন কমে যাচ্ছে, মেটাবলিজমটা বড্ড বেশি র্যাপিড হয়ে গেছে, খাচ্ছে বেশি কিন্তু ওজন কমে যাচ্ছে। তার সঙ্গে বুক ধরফর করছে, হার্টটা বড্ড বেশি স্টিমুলেটেড হচ্ছে, হাত পা কাঁপছে, ভীষণ ঘাম হচ্ছে, ইত্যাদি। তো এইগুলো হাইপোথাইরয়েড, আর যেটা থাইরয়েডের আধিক্য সেটাকে হাইপার থাইরয়েড বলে। এইখানেই বিশেষ করে থাইরয়েডের ক্ষেত্রে মোস্ট কমন কজ থাইরয়েডের অসুখ হওয়ার হচ্ছে অটো ইমিউনিটি। এই অটো ইমিউনিটি, আমরা ইমিউনিটি মানে কি, যে আমাদের শরীরে যে জীবাণুকে ফাইট করার আমাদের যে সিস্টেম বডির মধ্যে, সেটা ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমটার যদি কোনো গড়বড় হয়, তাহলে সে কোনটা বাইরের আর কোনটা ভেতরের সেটা কখনো কখনো চিনতে পারে না ঠিক। অর্থাৎ বাইরের রোগ জীবাণু মারার ছাড়াও শরীরের ভেতরের অর্গানকেই সে মারতে শুরু করে, এবং এই ক্রস ফাইটে থাইরয়েড পসিবলি হচ্ছে মোস্ট কমন অর্গান টু বি অ্যাফেক্টেড। এই অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য থাইরয়েডের সমস্যা মোস্ট কমনলি দেখা যায়। তাছাড়া আমাদের দেশে এখনও আছে, বিশেষ করে হিমালয়ের পাদদেশগুলোতে আয়োডিনের অভাবের জন্য থাইরয়েডের অভাব হতে পারে, কারণ থাইরয়েড যে হরমোন তার একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে আয়োডিন, আয়োডিন দিয়ে তৈরি। তো আয়োডিনের অভাব হলে সেই থাইরয়েড হরমোনের গ্ল্যান্ডটা হয়তো ঠিক কাজ করছিল, কিন্তু সে তৈরি করতে পারছে না, তো সেটা আর একটা কারণ। তো এই অটো ইমিউন প্রসেসটা, যেহেতু প্রথমেই আপনি একটা পুরুষদের মহিলাদের মধ্যে কী তফাৎ একটা কিছু বলেছেন, তো এই অটো ইমিউন প্রসেসটা মোস্ট অফ দ্য টাইম মহিলাদের বেশি হয়। সেইটা কেন হয় তার কিছু কিছু প্রপোজড কারণ আছে, তার মধ্যে না গেলেও
ইফ ইউ অ্যাসিউম যে এই অটোইমিউন ডিজিজ মহিলাদের বেশির জন্য থাইরয়েডের অসুখ কিন্তু ওভারঅল আমরা মহিলাদের মধ্যে অনেক বেশি দেখি, প্রায় লেটস রেশিওটা বললে 3 or 4 থেকে 6-7 গুণ বেশি পুরুষদের থেকে থাইরয়েডের অসুখ। এছাড়া আর একটা, এটাকে আমরা হরমোন জনিত বলতে পারি, ওবেসিটি একটা মেজর সমস্যা আজকে সারা পৃথিবীতে। আমাদের দেশে আমরা বলি যে অনেক গরিব মানুষ আছে, খেতে পাই না আমরা, কিন্তু তার সত্ত্বেও ওবেসিটি ইনক্রিজিংলি বাড়ছে, র্যাপিডলি বাড়ছে, এবং একটা মেজর সমস্যা আমাদের দেশে কিন্তু ওবেসিটি। এই ওবেসিটিও হরমোনের সঙ্গে সম্পর্ক আছে। ওবেসিটি হরমোনের জন্যই, একটি হরমোনের জন্যই এরকম ঠিক বলা যায় না। ওবেসিটি মাল্টিফ্যাক্টোরিয়াল, নানা রকম কারণে, তার মধ্যে সোশ্যাল কজেসও অনেকটা আছে। ফর এক্সাম্পল, আমরা লোকে পাস করেছিস তাহলে মিষ্টি খাওয়া, অমুক করেছিস তাহলে একটা ভালো কোথাও ট্রিট হোক, খাওয়া দাওয়া ইত্যাদি, এটা একটা সোশ্যাল প্রেশারও আছে কিন্তু। তো এইসব বিভিন্ন কারণে আমাদের ওবেসিটি একটা প্রবলেম। কিছু কিছু হরমোন আছে, গ্রেলিন বলে একটা হরমোন আছে, স্টামাক থেকে তৈরি হয়, সেই হরমোনটা কিন্তু আমাদের খিদে বাড়ায়, খেতে আরও স্টিমুলেট করে। তো এরকম আরও কিছু টরমোন আছে। তো ওবেসিটি হলে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, আবার কিছু হরমোনের চেঞ্জের জন্য ওবেসিটি হতে পারে। তো এই গেল ডায়াবেটিস, থাইরয়েডের অসুখ, ওবেসিটি। এছাড়া আর একটা আমরা কমন দিকটা চিন্তা করে একটা সমস্যা হচ্ছে যে স্টেরয়েড হরমোনের এক্সেস। স্টেরয়েড আমাদের ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড বললাম, যেটা কিডনির ওপরে ছোট ছোট গ্ল্যান্ড, সেখান থেকে তৈরি হয়। স্টেরয়েড হরমোন আমাদের কিন্তু জীবনদায়ী হরমোন, এসেনশিয়াল ফর লাইফ, না থাকলে আমরা বাঁচব না। কিন্তু সেটা আবার এক্সেস হলে সে নানা রকম ক্ষতি করে। তাই সে ওয়েট বাড়ায়, ফ্যাট বাড়ায়, বিশেষ করে এই পেটের মধ্যে ফ্যাট বেশি বাড়ায়। তার সঙ্গে সঙ্গে সে হাড়কে কমজোরি করে দেয়, তার ফ্র্যাকচার হওয়ার রিস্ক বেড়ে যায়। সে ইমিউনিটিকে সাপ্রেস করে দেয়, অর্থাৎ তার ইনফেকশন হওয়ার রিস্ক বেড়ে যায়। সে ব্লাড প্রেশারকে বাড়ায়, সে ব্লাড সুগারকে বাড়ায়, সুতরাং নানা রকম সমস্যা হতে পারে। এই আমরা ওভারঅল এই কর্টিসল বা স্টেরয়েড হরমোনের আধিক্য কন্ডিশনটাকে দুটো ব্রড কারণে দেখতে পাই। সবচেয়ে কমন হচ্ছে বাইরে থেকে স্টেরয়েড দেওয়ার জন্য, তাকে আমরা এই ওভারঅল স্টেরয়েড এক্সেসের কন্ডিশনটাকে কুশিং সিনড্রোম বলি। তো বাইরে থেকে হলে সেটা এক্সোজেনাস কুশিংস, আর যদি শরীরের ভেতরেই স্টেরয়েড বেশি তৈরি হয় সেটা এন্ডোজেনাস। এই বাইরে থেকে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, লেটস সে যারা আনকোয়ালিফাইড ডাক্তার, তারা বিভিন্ন কারণে স্টেরয়েড বিভিন্ন অসুখে দিয়ে দেন। এখন স্টেরয়েডের নানা রকম দিয়ে দেন, তার কারণ ইমিডিয়েট একটা ফিল গুড ফ্যাক্টর আছে স্টেরয়েডের, শরীরটা একটু ভালো লাগে, এনার্জি একটু যেন বেশি পাচ্ছি, মনটা একটু তরতাজা লাগছে ইত্যাদি হয়। তো এই কারণে অনেক এটা মিসইউজড হয়, এবং অনেক ক্ষেত্রে হয়তো জেনুইন কারণে স্টেরয়েড একটা দেওয়া হয়েছে। অনেক অসুখ আছে যেখানে স্টেরয়েডটা এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ট্রিটমেন্ট। তো সেই অসুখগুলোর জন্য হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস হয়তো ওষুধটা দিতে হয়, কিন্তু যাকে দেওয়া হলো তিনি এত ভালো ফিল করলেন, তিনি হয়তো ওষুধটা বন্ধই করলেন না, তারপর ওটা কন্টিনিউ করেই গেলেন, খেয়ালই নেই যে ওটা নিয়ম মতো আমি খেয়ে যাচ্ছি, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু শরীরটা ভেতর থেকে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হচ্ছে। সো এইটা কিন্তু সবচেয়ে কমন কজ ফর স্টেরয়েড এক্সেস, যে বাইরে থেকে খাওয়া, সেটা ইন্ডিকেটেড হতে পারে, ইনিশিয়ালি নন ইন্ডিকেটেডও হতে পারে। অনেক অসুখ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আলসারেটিভ কোলাইটিস, এইসব অসুখে কিন্তু স্টেরয়েড একটা এসেনশিয়াল, ডাক্তারিভাবে এই ওষুধ দেওয়া হয়, কিন্তু একটা সীমিত সময়ের মধ্যে দেওয়া উচিত, আস্তে আস্তে সেটা কমিয়ে কমিয়ে বন্ধ করা উচিত। এছাড়া শরীরের ভেতরেও স্টেরয়েড বেশি নিজের থেকে তৈরি হতে পারে, অ্যাড্রিনাল গ্রন্থিতে সেখানে টিউমার হতে পারে,
আবার এই অ্যাড্রিনাল গ্রন্থিটাকে স্টিমুলেট করে পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন ACTH হরমোন। সেই যদি পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার থাকে, সে ওই ACTH বেশি তৈরি করলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ডকেই সে স্টিমুলেট করে স্টেরয়েড বেশি তৈরি করতে পারে। এছাড়া যদি আমরা চিন্তা করি অ্যাড্রিনাল গ্ল্যান্ড বাদ দিয়ে গোনাডস যেগুলো, সেগুলো আইদার ইন আ ম্যান অর এ ওম্যান সেগুলো ফাংশন না করতে পারে, হাইপোগোনাডিজম হতে পারে, তখন সেখানে তার নানা রকম বন্ধ্যাত্ব এটসেট্রা, সেক্সুয়াল ডিসফাংশন ইত্যাদি হতে পারে। সো নানা রকমভাবে শরীরের প্র্যাকটিক্যালি যে কোনো অর্গানই অ্যাফেক্টেড হতে পারে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা বললাম থাইরয়েডের ঠিক পেছনে থাকে, সে যে হরমোন তৈরি করে সে ক্যালসিয়াম লেভেলকে ব্লাডে মেনটেন করে। এটা বেশি হয়ে গেলে ক্যালসিয়াম লেভেল খুব বেশি হয়ে যেতে পারে, সেটাও ক্ষতিকারক। আবার যদি সে কাজ না করে ক্যালসিয়াম খুব কমে যেতে পারে। আর তাছাড়া এই হরমোনটা, সে যে প্যারাথাইরয়েড যে হরমোন তৈরি করে, সে ক্যালসিয়ামটা মেনটেন করে কিছুটা হাড় থেকে। হাড় আমাদের সবচেয়ে মেজর স্টোর অফ ক্যালসিয়াম ইন দ্য বডি ইজ ইন দ্য বোনস। তো সেই হাড় থেকে একটু একটু করে ক্যালসিয়াম সর্ট অফ খেয়ে সে ব্লাডে ক্যালসিয়ামটাকে মেনটেন করে। দ্যাটস ওয়ান ওয়ে। তো সেটা যদি বেশি হয় তাহলে হাড়কে বেশি সে কুরে খেয়ে নিলে হাড়টা আবার কমজোরি হয়ে যাবে, তার আবার ফ্র্যাকচার হবে। অন্য দিক থেকে ক্যালসিয়াম ব্লাডে বেড়ে গেলে সেই ক্যালসিয়ামটা শরীর চেষ্টা করবে ইউরিন দিয়ে বার করে দিতে। বার করে দিলে ইউরিনে যদি ক্যালসিয়াম বেশি বেরোয় সেখানে কিডনিতে স্টোন ফর্ম হতে পারে। তো এইগুলো হচ্ছে কমন সিমটম যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করে। সো এইভাবে দেখতে গেলে শরীরের মানে পায়ের মাথার চুল থেকে পায়ের ডগা অবধি যে কোনো অর্গানই কিন্তু অ্যাফেক্টেড হতে পারে হরমোনের কম বেশি ইত্যাদির জন্য। স্যার, তাহলে এই যে এত বড় একটা কাজ আমাদের পুরো এতগুলো হরমোনের, স্যার এই যে হরমোনের ভারসাম্যহীনতা, এটাকে কন্ট্রোল করার জন্য বা এটা সঠিক রাখার জন্য, ভারসাম্য ধরে রাখার জন্য আমাদের কি কোনো উপায় রয়েছে? অ্যাকচুয়ালি ওভারঅল স্ট্যান্ডার্ড নর্মাল নিউট্রিশন মেনটেন করা, এক্সারসাইজ করা, এইগুলো কিছু জিনিস কিন্তু ঠিক সম্পূর্ণ আমাদের হাতে নেই। যেরকম বললাম অটো ইমিউন কন্ডিশনে যে হরমোনের অ্যাফেকশন হতে পারে, বিশেষ করে থাইরয়েড হরমোনের, সেইটা ঠিক আমরা যে অমুকটা করলে হবে না এরমভাবে বলা যাচ্ছে না। বাট আমাদের অ্যাওয়ারনেসটা থাকলে আমাদের ঠিক জায়গায়, ঠিক প্রতিষ্ঠানে, ঠিক ডাক্তারের কাছে গেলে তারা সেটা ডিটেক্ট করতে পারবে। এবং আজকের দিনে টেস্ট এগুলো অনেক সহজ হয়েছে, অনেক লভ্য হয়েছে, অনেক আজকের দিনে শুধু এই কলকাতা শহরে নয়, গ্রামে গঞ্জেও প্র্যাকটিক্যালি ডিস্ট্রিক্ট লেভেলে তো বটেই এই ডায়াগনোসিসগুলো করা সম্ভব হচ্ছে। বাট অফকোর্স অনেক সময় সুপার স্পেশালিটি যে সেন্টারগুলো আছে সেখানে এসে ফাইনাল একটা ডিসিশনের জন্য অনেক ক্ষেত্রে আসতে হচ্ছে। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আমরা হরমোন সম্পর্কে অনেক কিছু বিস্তারিতভাবে জানলাম। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা যথেষ্ট সচেতন হবেন এই অনুষ্ঠান দেখে। তো আবার এক কথাই বলবো যে আপনারা আপনাদের মতামত লিখে জানান। আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।